তো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। তো আমাদের প্রথম কোশ্চেনে বলেছে যে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো চলে যাব সরাসরি অ্যান্সারে। তো তোমরা অ্যান্সার এইভাবে লিখবে যে পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণ সৌরজগতে ছোট বড় একাধিক গ্রহ থাকলেও একমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীতে বিভিন্ন অনুকূল পরিবেশগত কারণে মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বিকাশ লাভ করেছে। পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণ এক হচ্ছে পরিমিত উষ্ণতা। তো পরিমিত উষ্ণতার মধ্যে কী হবে? জীবের বিকাশের জন্য পরিমিত উষ্ণতার প্রয়োজন। পৃথিবীর গড় উষ্ণতা এবং সেলসিয়াস 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য উপযোগী উষ্ণতা থাকায় প্রাণের বিকাশ ঘটেছে। সূর্যের কাছের গ্রহগুলিতে খুব বেশি উষ্ণতা এবং দূরের গ্রহগুলিতে উষ্ণতা অত্যন্ত কম হওয়ায় প্রাণের বিকাশ ঘটেনি। তো দ্বিতীয় পয়েন্টে লিখবে প্রয়োজনীয় জলের প্রাচুর্য। তো জলের অপর নাম হচ্ছে জীবন। পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% জলভাগ দ্বারা আবৃত। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জলের প্রাচুর্য থাকায় পৃথিবীতে জীবের বিকাশ ঘটেছে। অন্যান্য গ্রহগুলিতে জলের সন্ধান পাওয়া যায়নি। তো তৃতীয় অপশানে লিখবে অক্সিজেন। পৃথিবীতে শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন অর্থাৎ O2 একটি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান। পৃথিবীর বায়ুমণ্ডলে এর পরিমাণ 20.94% প্রায়, যা জীবন ধারণের অনুকূল। কিন্তু অন্য গ্রহের এর পরিমাণ কিন্তু খুবই সীমিত বলে প্রাণের অস্তিত্ব নেই। তো চতুর্থ অপশানে লিখবে খাদ্যের যোগান। তো খাদ্য তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন সৌরশক্তি, জল, বিভিন্ন গ্যাসীয় উপাদান CON, খনিজ পদার্থ যেমন FC লোহা, Cu অ্যালুমিনিয়াম, Cu পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় পাওয়া যায়। তো পঞ্চম অপশানে লিখবে পর্যাপ্ত সূর্যালোক। তো সূর্যালোক ছাড়া কিন্তু জীবের বিকাশ সম্ভব নয়। তো সূর্যালোকের মাধ্যমেই যে সৌরশক্তি পৃথিবীতে আসে তা সমস্ত জীবের প্রাণ ধারণের উৎস। তো চলে যাব পরের কোশ্চেনে। তো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে যে চিত্রসহ দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির সংগঠন বর্ণনা করো। তো তোমরা এইভাবে অ্যান্সার লিখবে পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংগঠন। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটি দিন ছাড়া বছরের বাকি দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটি উপবৃত্তাকার কক্ষপথের বিভিন্ন অংশে পৃথিবীর অবস্থান, সূর্য থেকে দূরত্বের তারতম্য এবং পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে সর্বদা 66 অর্থাৎ 66.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে অবস্থান করছে। এই জন্য কি হচ্ছে? ভূপৃষ্ঠের দিনরাত্রির দৈর্ঘ্যে কিন্তু হ্রাস বৃদ্ধি হচ্ছে।
তো তোমরা এই ছবিটা দিয়ে দেবে, এইভাবে ছবিটা তোমরা করবে, দেখে নাও। তো এখানে করবে বসন্ত ঋতু, তো বসন্ত ঋতু হচ্ছে শরৎ ঋতু। তো ছবিটা এইভাবে করবে, এখানে গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, শীত ঋতু, গ্রীষ্ম ঋতু, শরৎ ঋতু, আর হচ্ছে বসন্ত ঋতু। তো এখান থেকে করবে, এটা হচ্ছে 21শে মার্চ মহাবিষুব হচ্ছে। তো এই সময় কি হচ্ছে, ক্ষুদ্রতম ও দীর্ঘতম মরু। তো ক্ষুদ্রতম দিন হচ্ছে, দীর্ঘতম হচ্ছে রাত হচ্ছে। তো তোমরা এইভাবে দিয়ে দেবে। দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন, কর্কট ক্রান্তি রেখা এই সাইডে দিয়ে দেবে। তো চলে যাব মূল আলোচনায়। তো তারপর 1 নম্বরে লিখবে কর্কট ক্রান্তি। তো কর্কট ক্রান্তি সম্পর্কে লিখবে 21শে জুন তারিখে পৃথিবী তার কক্ষপথে এমন এক স্থানে অবস্থান করে যে উত্তর গোলার্ধে সূর্যের দিকে থাকে ঝুঁকে। তাহলে উত্তর গোলার্ধে কিন্তু সূর্যের দিকে ঝুঁকে থাকে, এবং ওই দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিন্তু কিরণ দেয়। তো ফলে ওই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়, এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা বিরাজ করে। তো এবার কর্কট ক্রান্তি সম্পর্কে লিখবে যে 21শে জুনের পর থেকে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকতে থাকে, এবং উত্তর গোলার্ধ সূর্যের থেকে দূরে সরে যেতে থাকে। তো তৃতীয়তে লিখবে জলবিষুবের সময়। তো 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী নিজের কক্ষপথের এমন এক স্থানে অবস্থান করে যে উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্ব থাকে, এবং উত্তর গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। তো নেক্সট লিখবে, চতুর্থ লিখবে জলবিষুবের পরবর্তী সময়। তো লিখবে 23শে সেপ্টেম্বরের তারিখের পর থেকে দক্ষিণ গোলার্ধ ক্রমাগত সূর্যের কাছে চলে আসতে থাকে, এবং উত্তর গোলার্ধে আরও দূরে সরে যেতে থাকে। এইভাবেই দক্ষিণ গোলার্ধে ক্রমশ কি হচ্ছে, দিন বড় এবং রাত ছোট হয়, এবং উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা বিরাজ করে। তো পঞ্চম অপশানে লিখবে মকর সংক্রান্তিতে। তাহলে মকর সংক্রান্তিতে কি লিখবে, 23শে ডিসেম্বর তারিখে সূর্য মকর সংক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই ওই দিন দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন ও ছোট রাত হয়। উত্তর গোলার্ধে কিন্তু এর ঠিক বিপরীত অবস্থা কি হয়, পরিলক্ষিত হয়। তো 6 নম্বরে লিখবে মহাবিষুবের সময় 21শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে আসে যে উভয় গোলার্ধের দূরত্ব সূর্য থেকে সমান হয়, এবং সেই দিন পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্য কিন্তু পুনরায় কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো তোমরা এইভাবে একটা ছক করবে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, তারিখ দিয়ে দেবে 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। তো উত্তর গোলার্ধে কি হচ্ছে, উত্তর গোলার্ধে দিন ও রাত অবস্থান করছে, দিন ও রাতের দৈর্ঘ্য সমান হচ্ছে 21শে মার্চ। আর কি হচ্ছে, এটা হচ্ছে দিন ও রাতের অবস্থান হচ্ছে। 21শে জুন কি হচ্ছে, দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হচ্ছে। 23শে সেপ্টেম্বর কি হচ্ছে, দিন ও রাতের দৈর্ঘ্য সমান হচ্ছে। 22শে ডিসেম্বর ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত হচ্ছে। তো ঋতু কি পড়ছে, 21শে মার্চ বসন্তকাল, 21শে জুন গ্রীষ্মকাল, 23শে সেপ্টেম্বর শরৎকাল, 22শে ডিসেম্বর শীতকাল। তো সেম একই রকমভাবে আমরা করব দক্ষিণ গোলার্ধে। তাই দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে হচ্ছে দিন ও রাতের দৈর্ঘ্য সমান শরৎকাল, ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত শীতকাল, দিন ও রাতের দৈর্ঘ্য সমান হচ্ছে বসন্তকাল, আর হচ্ছে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হচ্ছে গ্রীষ্মকাল। তো চলে যাব আমাদের পরের কোশ্চেনে, তৃতীয় কোশ্চেন। তো আমাদের তৃতীয় কোশ্চেন ছিল
প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো আমাদের প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য করতে হবে। তো পার্থক্য তোমরা এইভাবে লিখবে, ফার্স্টে দিয়ে দেবে বিষয়, তো বিষয়ের মধ্যে ব্যবহারের সময়কাল, তো এখানে করবো আমরা প্রচলিত, এই সাইডে করবো আমরা অপ্রচলিত শক্তি। তো প্রচলিত শক্তির মধ্যে লিখব প্রচলিত শক্তি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, যেমন কয়লা। আর এদিকে অপ্রচলিত শক্তির মধ্যে লিখব অপ্রচলিত শক্তি খুব বেশি দিন ব্যবহার শুরু হয়নি, যেমন হচ্ছে জোয়ার ভাটা শক্তি। তো নেক্সট চলে যাব আমরা পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণে এখানে আমরা প্রচলিত শক্তির এখানে লিখব জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য প্রচলিত শক্তির ব্যবহার পরিবেশ দূষণ ঘটে। আর আমরা এই সাইডে লিখব অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে না। তো আমরা চলে যাব পরে সঞ্চয়। তো প্রচলিত শক্তির উৎসগুলির ভাণ্ডার কিন্তু নির্দিষ্ট, আর অপ্রচলিত শক্তির উৎসগুলির ভাণ্ডার কিন্তু অফুরন্ত। তো চলে যাব পরে ব্যয়। তো প্রচলিত শক্তি আহরণ ও ব্যবহার যথেষ্ট ব্যয়সাধ্য, আর অপ্রচলিত শক্তি ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায়, ফলে এই শক্তি উৎপাদনে বেশি মূলধন কিন্তু লাগে না। তো চলে যাব পরে প্রযুক্তি তোমরা লিখবে এই প্রচলিত শক্তির মধ্যে লিখবে এই শক্তি ব্যবহারে প্রযুক্তি সহজলভ্য, আর অপ্রচলিত শক্তি লিখবে অপ্রচলিত বলে ব্যবহার প্রযুক্ত সহজলভ্য কিন্তু নয়। তো চলে যাব পরে বন্টন। তো প্রচলিত শক্তি সব দেশেই সমানভাবে কিন্তু পাওয়া যায় না, আর অপ্রচলিত দুটি একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দেশেই কিন্তু অপ্রচলিত শক্তি পাওয়া যায়। তো তোমরা পার্থক্য এইভাবে লিখবে। তো চলে যাব পরের কোশ্চেনে। আমাদের চতুর্থ কোশ্চেন ছিল সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। তো তোমরা এইভাবে লিখবে সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি হলো, লিখবে 1 সার্বিক নিয়ন্ত্রণ, সম্পদের চাহিদা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হচ্ছে গচ্ছিত সম্পদের পরিবর্তে প্রবাহমান সম্পদের ব্যবহার, লিখবে গচ্ছিত সম্পদের পরিবর্তে পুনর্ভব সম্পদ ব্যবহারের মাধ্যমে গচ্ছিত সম্পদগুলি কিন্তু আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। তো তৃতীয়তে লিখবে প্রযুক্তির উন্নয়ন, উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সম্পদের অপচয় বন্ধ করা। তো চতুর্থতে লিখবে সচেতনতা বৃদ্ধি, তো সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, যেমন হচ্ছে কাঠের আসবাবপত্রের বদলে হচ্ছে ইস্পাত ও অন্যান্য বিকল্প বস্তুর ব্যবহার। তো চতুর্থতে লিখবে কার্যকারিতা বৃদ্ধি, সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করা, যেমন হচ্ছে খরস্রোতা নদীর বাঁধ দিয়ে বহুমুখী উদ্দেশ্যে নদীর জল ব্যবহার করা। তো ষষ্ঠতে লিখবে পুনরাবর্তন, সম্পদের পুনরাবর্তন করা, যেমন অ্যালুমিনিয়ামের ভাঙা বাসনপত্র গলিয়ে পুনরায় নতুন বাসনপত্র তৈরি করা। তো তারপর লিখবে 7 বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদ সংগ্রহ। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশ থেকে সম্পদ সংগ্রহ করা, এটাও কিন্তু পড়বে। তো অষ্টমে লিখবে অর্থাৎ 8 নম্বরে লিখবে আইন প্রণয়ন, সরকারি আইন প্রণয়নের মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা কিন্তু সম্ভব। তো 9এ লিখবে দুর্যোগ ও বিপর্যয়ের অগান ব্যবস্থা গ্রহণ, তো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে সম্পদ রক্ষা করার জন্য আগাম কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো 10 নম্বরে লিখবে জনসংখ্যা নিয়ন্ত্রণ, তো পৃথিবীব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পদের চাহিদা হ্রাস তথা সম্পদ কিন্তু সংরক্ষণ করা সম্ভব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য।